রাজধানীর মগবাজারে আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনার আইনি দিক নিয়ে অ্যাটর্নি জেনারেলের সঙ্গে বৈঠক করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। আজ সচিবালয়ে বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রী জানান, ঘটনার পরবর্তী আইনগত প্রক্রিয়া কিভাবে পরিচালিত হবে তা নিয়ে সরকারের সর্বোচ্চ আইন কর্মকর্তার সঙ্গে আলোচনা করা হয়েছে। মন্ত্রী বলেন, চলমান তদন্ত কার্যক্রম আরও দ্রুত ও বাস্তব ভিত্তিক করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি ভুক্তভোগী পরিবারগুলোর সঙ্গে সরাসরি কথা বলার বিষয়টিও গুরুত্ব দেওয়া হয়েছে। তিনি আরও জানান, তদন্ত কমিটিকে আগামী বুধবারের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। গত সপ্তাহে আদ্দিন হাসপাতালের পোস্ট অপারেটিভ ওয়ার্ডে একসঙ্গে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। পরে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় এবং তদন্ত কার্যক্রম শুরু করে স্বাস্থ্য অধিদপ্তর। যেহেতু বন্ধ ছিল, এটা আমাদের ডিজি মহোদয়ের পক্ষ থেকে আইনানুগভাবে একটি তদন্ত কমিটি হওয়া বাঞ্ছনীয়। উনি একটি তদন্ত কমিটি করবেন, তদন্ত হবে ৩ দিনের ভিতরে, সেই তদন্ত রিপোর্ট ৩ তারিখের মধ্যে দাখিল হবে। তখন আপনাদেরকে বিস্তারিত। নতুন করে জ্বালানি তেলের দাম বৃদ্ধির বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, শুধু জনতুষ্টিমূলক সিদ্ধান্ত গ্রহণ নয়, দীর্ঘমেয়াদে সুশাসন ও অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখাও সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব। আজ সচিবালয়ে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তথ্যমন্ত্রী জানান, আমদানি ব্যয় ও বৈশ্বিক বাজার পরিস্থিতি বিবেচনা নিয়েই সরকার সিদ্ধান্ত গ্রহণ করছে। এ সময় দেশের গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করছে জানিয়ে তিনি বলেন, সংবাদ মাধ্যমে কোনো ধরনের চাপ সৃষ্টি করছে না সরকার। গণমাধ্যমের কাজই হচ্ছে সবকিছুকে জনগণের সামনে ট্রান্সপারেন্ট করে তুলে ধরা। সুনির্দিষ্ট অপরাধ ছাড়া কোনো মিথ্যা অভিযোগে কাউকে হয়রানির মধ্যে আমরা পড়তে দিব না। সুনির্দিষ্ট অভিযোগ যাই থাক, তা দেশের প্রচলিত আইন অনুযায়ী এগিয়ে চলবে তার প্রক্রিয়া। সেই কাজ করার ক্ষেত্রে সহযোগিতা করাই হচ্ছে রাষ্ট্র এবং সমাজের সকলের দায়িত্ব। মাননীয় প্রধানমন্ত্রী বারবার জবাবদিহিতার সংস্কৃতির কথা বলেছেন। আমরা সেই আলোকেই বিশ্লেষণ করি, বিচার করি এবং মূল্যায়ন করি। মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান। স্বাস্থ্যগত জটিলতার কথা উল্লেখ করে তিনি তার পদ থেকে অব্যাহতি চেয়েছেন বলে জানা গেছে। আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন। ইতোমধ্যে তার পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব। পদত্যাগপত্রে দীপেন দেওয়ান উল্লেখ করেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি শারীরিক নানা জটিলতায় ভুগছেন, যার কারণে মন্ত্রণালয়ের নিয়মিত কাজ পরিচালনায় সমস্যা সৃষ্টি হচ্ছে। সরকারের উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রম গতিশীল রাখতে দায়িত্ব থেকে সরে দাঁড়ানোকে তিনি প্রয়োজনীয় বলে উল্লেখ করেন। আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ও দেশের প্রবীণ রাজনীতিবিদ তোফায়েল আহমেদ মারা গেছেন। আজ বেলা 3:30টায় রাজধানী স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 82 বছর। দীর্ঘদিন ধরে প্যারালাইসিস সহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন প্রবীণ এই রাজনীতিবিদ। গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে লাইফ সাপোর্টে ছিলেন। ভোলা জেলার কোরালিয়া গ্রামে 1943 সালের 22 অক্টোবর জন্ম নেয়া তোফায়েল আহমেদ বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘ সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। চট্টগ্রামের ফটিকছড়িতে বিআরটিসি বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা ও ছেলে নিহত হয়েছেন। সোমবার সকালে ফটিকছড়ি উপজেলার পাইনদং আমতলী এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, তারা মোটরসাইকেলে করে যাওয়ার সময় দ্রুতগামী বিআরটিসি বাসটি তাদের সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই ক্ষুব্ধ এলাকাবাসী বাসটি আটক করে। এ সময় বাস চালককে আটক করে একটি দোকানে আটকে রাখা হয়। এদিকে এ ঘটনায় ক্ষুব্ধ জনতা বিআরটিসির বাসটি আগুন ধরিয়ে দেয় এবং সড়কে অবস্থানে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদ মোহাম্মদ ইব্রাহিম ঘটনাস্থলে পরিদর্শন করেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান। রাজশাহীর মোহনপুরে বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে শিক্ষার্থীদের নিয়ে আলোচনা সভা, সাধারণ জ্ঞান প্রতিযোগিতা ও
পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে মোহনপুর উপজেলার শতফুল স্কুল হল রুমে স্বেচ্ছাসেবী সংস্থা শতফুল বাংলাদেশের উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিকে বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে পঞ্চগড়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে জেলা প্রশাসক ও জেলা প্রাণী সম্পদ দপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পঞ্চগড় জেলা প্রশাসক মোসাম্মদ শুক্রিয়া পারভিন। অন্যদিকে নওগাঁয় বিশ্ব দুগ্ধ দিবস পালিত হয়েছে। সোমবার দুপুরে প্রাণী সম্পদ অধিদপ্তরের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন নওগাঁ ৫ আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু। এ সময় বক্তারা দুগ্ধ উৎপাদনে নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকা এবং এ খাতের উন্নয়নের সম্ভাবনা তুলে ধরেন। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে রতনপুর ইউনিয়নের ভিটি বিশারা গ্রামের ওপর দিয়ে প্রবাহিত যমুনা খাল খননের নামে কৃষি জমি নষ্ট এবং নিয়ম বহির্ভূতভাবে মাটি বিক্রির অভিযোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন এলাকাবাসী। সোমবার দুপুরে ভিটি বিশারা এলাকার খননকৃত খাল সংলগ্ন খলাঘাট ব্রিজে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বাসিন্দারা অংশ নিয়ে খাল খনন কার্যক্রমে অনিয়মের অভিযোগ তুলে ধরেন। বক্তারা অভিযোগ করেন, এলাকার কৃষকরা সীমিত আবাদি জমির ওপর নির্ভর করে জীবিকা নির্বাহ করেন, কিন্তু খাল খননের নামে স্থানীয় একটি প্রভাবশালী মহল নিয়ম বহির্ভূতভাবে ব্যাপকভাবে মাটি কাটছে। এর ফলে খালের দুই পাশের ফসলি জমি ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং বিভিন্ন স্থানে ঘরবাড়ি ও জমিতে ভাঙনের সৃষ্টি হচ্ছে। ঈদুল আজহার ছুটি পরিবারের সঙ্গে উদযাপন শেষে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলার মানুষ কর্মস্থলে ফিরতে শুরু করেছেন। সোমবার সকাল থেকে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে দেখা গেছে ঘরমুখী নয়, এবার কর্মমুখী মানুষের ব্যস্ততা। দৌলতদিয়া পাচুরিয়া নৌরুটে যাত্রী ও যানবাহনের চাপ থাকলেও কোনো ধরনের ভোগান্তি ছাড়াই পারাপার হচ্ছে। সকাল থেকে দৌলতদিয়া ঘাট থেকে পাচুরিয়ার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া প্রতিটি ফেরিতেই ছিল কর্মস্থলমুখী যাত্রীদের উপচে পড়া ভিড়। বিশেষ করে রাজধানী ঢাকা ও দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে কর্মরত মানুষজন ফেরির মাধ্যমে গন্তব্যে পৌঁছাতে ঘাটে আসছেন। নোয়াখালীর চৌমুহনীতে ঈদ পরবর্তী সময়ে ঢাকাগামী যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে 4টি বাস কাউন্টারকে 18,000 টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌর আধুনিক বাস টার্মিনাল বাস কাউন্টারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সেজান আহমেদ। তিনি জানান, কর্মস্থলে ফেরা যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ পেয়ে তারা বাস কাউন্টারে অভিযান চালিয়ে এক্সপ্রেস, ইকোনা, লাল সবুজ ও 21 পরিবহন সহ 4টি বাস কাউন্টারকে জরিমানা করা হয়। একই সাথে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া ফেরতও দেওয়ার নির্দেশ দেওয়া হয়। জয়পুরহাটের খেতলাল উপজেলায় ঈদ উপলক্ষে আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় 2 যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। সোমবার দুপুর উপজেলার নিশ্চিন্তা বাজার চানপাড়া আঞ্চলিক সড়কের খড়িকাটা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, মোটরসাইকেলে করে আত্মীয়ের বাড়িতে যাওয়ার সময় সড়কে ছড়িয়ে থাকা খড়ের ওপর চাকা পিছলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিকে আসা একটি পিকআপ ভ্যানের নিচে পড়ে যায় তারা। এতে ঘটনাস্থলে ইমন সরকার ও ফেরদৌস নিহত হন। গুরুতর আহত হন ইমনের স্ত্রী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। গোপালগঞ্জ সদর উপজেলার ভেন্নাবাড়ি গ্রাম থেকে 4,500 পিস ইয়াবাসহ বৃষ্টি মণ্ডল নামে এক নারী মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। রোববার রাতে ভেন্নাবাড়ি গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। জেলা গোয়েন্দা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উত্তর ভেন্নাবাড়ি গ্রামের গোপাল মণ্ডলের বন্ধ কাঁচামাল দোকানের সামনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বৃষ্টি মণ্ডলের কাছ থেকে 4,500 পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। ডিবির এসআই সঞ্জয় মালো জানান, দীর্ঘদিন ধরে তার আপন বোন সীমা মণ্ডলের সহযোগিতায় কক্সবাজার জেলার টেকনাফ থেকে কম দামে ইয়াবা সংগ্রহ করে গোপালগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় পাইকারি মূল্যে বিক্রি করে আসছিল। ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভা সুপারমার্কেট এলাকায় যানজট নিরসন এবং জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। সোমবার দুপুরে অভিযানে সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ অস্থায়ী দোকানপাট এবং বিভিন্ন প্রতিবন্ধকতা অপসারণ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন মোহাম্মদ সামিউল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ তানজিল কবির।
অভিযান চলাকালে প্রশাসনের পক্ষ থেকে ব্যবসায়ীদের ফুটপাত ও সরকারি জায়গা দখল করে ব্যবসা পরিচালনা না করার জন্য সতর্ক করা হয়। একই সঙ্গে জনস্বার্থে সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখতে ভবিষ্যতেও নিয়মিত অভিযান পরিচালনা করা হবে বলে জানানো হয়। কুমিল্লার 14 গ্রামে পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে 3 শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় সব দুর্ঘটনা ঘটে। 14 গ্রাম উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার রশিদ আহমেদ চৌধুরী তোফাল জানান, সোমবার সকাল 8টা থেকে দুপুরের মধ্যে পানিতে ডুবে যাওয়া 3 শিশুকে 14 গ্রাম সরকারি হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। একই দিনে 3 শিশুর মৃত্যুর ঘটনায় 14 গ্রাম জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।